হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ব্যাংকিং ডিপ্লোমা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব GAIBB পরীক্ষার ল অ্যান্ড প্র্যাকটিস অফ ব্যাংকিং এবং ইসলামী ব্যাংকিং পরীক্ষার পার্ট 1-এর থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ ব্যাংকিং সম্পর্কে। মূলত এই দুটি বিষয় একই। আমি বিগত বছরের পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো এমনভাবে উপস্থাপন করব যাতে আপনারা উপকৃত হতে পারেন। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে শুনবেন। প্রশ্ন: বামেলকো এবং BCU বলতে কি বোঝো? বামেলকো এর কাজ কি? উত্তর: বামেলকো ব্রাঞ্চ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার, অর্থাৎ প্রত্যেকটি ব্যাংকের প্রত্যেকটি শাখায় একজন কর্মকর্তা থাকবে যিনি AML হিসাবে দায়িত্ব পালন করবে। বামেলকো অবশ্যই অভিজ্ঞ হতে হবে এবং ব্যাংকিং সম্পর্কে নিখুঁত জ্ঞানীর হতে হবে যাহাতে AML অর্থাৎ অ্যান্টি মানি লন্ডারিং রিপোর্টগুলো সঠিকভাবে CCU অর্থাৎ সেন্ট্রাল কমপ্লায়েন্স ইউনিট বরাবর প্রেরণ করতে পারে। শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পালন কর্মকর্তার ন্যূনতম 3 বছরের ব্যাংকে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। BCU ব্রাঞ্চ কমপ্লায়েন্স ইউনিট, এটি ব্রাঞ্চের একটি ইউনিট যেখানে অপারেশন ম্যানেজার বা সেকেন্ড অফিসারকে শাখার ইউনিটের প্রদান করা হয়। ইনি অর্থাৎ ব্রাঞ্চ কমপ্লায়েন্সের প্রধান বামেলকো হিসাবে নিম্নোক্ত দায়িত্ব কর্তব্য পালন করে থাকেন। বামেলকের দায়িত্ব কর্তব্য: 1. KYC নো ইউর কাস্টমার মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে এবং ব্যাংকিং খাতকে এ বিষয়ক ঝুঁকি হতে মুক্ত রাখার জন্য গ্রাহক পরিস্থিতির সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করতে হবে। 2. লেনদেন মনিটরিং, প্রতিটি ব্যাংক গ্রাহকের লেনদেন নিয়মিত মনিটর করবে। 3. বৈধ উদ্দেশ্য নেই এরূপ লেনদেন অধিকতর গুরুত্ব সহকারে মনিটর করতে হবে। 4. ঝুঁকি পর্যালোচনা এবং উচ্চ ঝুঁকি সম্পন্ন হিসাবের ক্ষেত্রে ইনহ্যান্স ডিউ ডিলিজেন্স অবলম্বন করতে হবে। 5. সন্দেহজনক লেনদেন বা কার্যক্রম চিহ্নিতকরণ ও রিপোর্টিং যার স্বাভাবিক লেনদেন নয়, অপরাধ হতে অর্জিত সম্পদ সন্ত্রাসী সংগঠনকে বা সন্ত্রাসীকে অর্থায়ন অথবা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশ অনুসারে সন্দেহজনক লেনদেন চিহ্নিত করে বামেলকো তা CCU বরাবর রিপোর্ট করবে। 6. রেকর্ড সংরক্ষণ, গ্রাহকের অভ্যন্তরীণ বৈদেশিক লেনদেন সংক্রান্ত সকল প্রয়োজনীয় তথ্য বা দলিলাদি হিসাব বন্ধ হওয়ার 5 বছর পর্যন্ত সংরক্ষণ করবে। কার্যক্রমের যথাযথ পরিপালনার্থে প্রত্যেক ব্যাংক তাদের সকল কর্মকর্তাদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করবে। আমরা এতক্ষণ জানতে পেলাম যে বামেলকো বলতে কি বুঝি, তারপরে BCU বলতে কি বুঝি এবং বামেলকোর কাজ কি। এখন আমরা জানব যে হোয়াট ইজ মানি লন্ডারিং, মানি লন্ডারিং কি এবং এর ধাপসমূহ কি এবং সম্পৃক্ত মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধগুলো কয়টি ও কি কি। 1. মানি লন্ডারিং বলতে আমরা কি বুঝি? অর্থের উৎস গোপন রেখে অবৈধ টাকা বৈধ উপায়ে বা বৈধ টাকা অবৈধ উপায়ে অথবা অবৈধ টাকা অবৈধ উপায়ে চালানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাই হচ্ছে মানি লন্ডারিং। এটি একটি ক্রিমিনালি কাজ যা দেশে বা দেশের বাইরের সংগঠনের মাধ্যমে অর্জিত কোনো অর্থ বা সম্পদ লন্ডারিং করা বা করবার চেষ্টা করা, যেমন সন্ত্রাস বা সন্ত্রাসী কাজে
অর্থ যোগান, গোপন মুদ্রা পাচার, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ব্যবসা ইত্যাদি। মানি লন্ডারিং 3টা ধাপে সংগঠিত হয়। মানি লন্ডারিং 3টা ধাপে সংগঠিত। 1. প্লেসমেন্ট, যখন কোনো অপরাধমূলক কার্য হতে উদ্বুদ্ধ অর্থ প্রথমবারের অর্থ ব্যবস্থায় প্রবেশ করে তখন তাকে প্লেসমেন্ট বলে। যেমন চুরি, ডাকাতি, ছিনতাইকৃত বা ঘুষের টাকা যখন একটি ব্যাংক হিসাবে জমা হয় তখন তা প্লেসমেন্ট হিসাবে গণ্য হয়। 2. লেয়ারিং, প্লেসমেন্টকৃত অর্থ পর্যায়ক্রমে জটিল লেনদেনের মাধ্যমে বিভিন্ন স্তরে স্থানান্তরের প্রতিক্রিয়াকে লেয়ারিং বলে। যেমন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের মধ্যে ইলেকট্রনিক ট্রান্সফার, বিদেশি ব্যাংক ড্রাফট, একটি ব্যাংক অ্যাকাউন্ট হতে বিভিন্ন শাখায় বিভিন্ন নামে অর্থের স্থানান্তর বা জমা করা। ইন্টিগ্রেশন, লেয়ারিং সফল হলে ইন্টিগ্রেশনের মাধ্যমে অবৈধ টাকা বা অর্থ এমনভাবে ব্যবহৃত হয় যাতে মনে হয় এটি বৈধ পন্থায় উপার্জিত। যেমন অবৈধ অর্থে ক্রয়কৃত সম্পদের বিক্রয়, বিমা পলিসির ঘন ঘন বাতিলকরণ ইত্যাদি। আমরা এখন জানব যে প্রেডিকেট অফেন্স অর্থ সম্পৃক্ত অপরাধ। প্রেডিকেট অফেন্স অর্থ নিম্ন উল্লেখিত অপরাধ যাহা দেশে বা দেশের বাইরে সংগঠনের মাধ্যমে অর্জিত কোনো অর্থ বা সম্পদ লন্ডারিং করা বা করিবার চেষ্টা করা হয়। যেমন 1. ও ঘুষ, 2. মুদ্রা জালকরণ, 3. দলিল দস্তাবেজ জালকরণ, 4. চাঁদাবাজি, 5. প্রতারণা, 6. জালিয়াতি, 7. অবৈধ অস্ত্রের ব্যবসা, 8. অবৈধ মাদক ও নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা, 9. চোরাই ও অন্যান্য দ্রব্যের অবৈধ ব্যবসা, 10. অপহরণ, অবৈধভাবে আটকাইয়ে রাখা ও পণবন্দী করা, 11. খুন, মারাত্মক শারীরিক ক্ষতি, 12. নারী ও শিশু পাচার, 13. চোরা কারবার, 14. দেশীয় বিদেশি মুদ্রা পাচার, 15. চুরি বা ডাকাতি বা দস্যুতা, দলদস্যুতা বা বিমান দস্যুতা, 16. মানব পাচার, 17. যৌতুক, 18. চোরাচালানি ও শুল্ক সংক্রান্ত অপরাধ, 19. কর সংক্রান্ত অপরাধ, 20. মেধাস্বত্ব লঙ্ঘন, 21. সন্ত্রাস ও সন্ত্রাসী কার্যে অর্থ যোগান, 22. ভেজাল বা সত্য লঙ্ঘন করে পণ্য উৎপাদন, 23. পরিবেশগত অপরাধ, 24. যৌন নিপীড়ন, 25. পুঁজিবাজার সম্পর্কিত মূল্য সংবেদনশীল তথ্য জনসম্পর্কিতে প্রকাশিত হওয়ার পূর্বে তাহার কাজে লাগাইয়া শেয়ার লেনদেনের মাধ্যমে বাজার সুবিধা গ্রহণ ও ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক সুবিধার লক্ষ্যে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা। 26. সংঘবদ্ধ অপরাধ বা সংঘবদ্ধ অপরাধী দলে অংশগ্রহণ। 27. ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় এবং এই আইনের উদ্দেশ্যে পূরণকল্পে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সরকারের অনুমোদন ক্রমে গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষিত অন্য যে কোনো সম্পৃক্ত অপরাধ। আমরা এখন আলোচনা করব চেক সম্পর্কে। হোয়াট ইজ চেক? হস্তান্তরযোগ্য দলিল আইন 1881 এর 6 ধারায় চেকের নিম্নরূপ সংখ্যা দেওয়া হয়েছে। 1. এ চেক ইজ এ বিল অফ এক্সচেঞ্জ ড্রোন অন এ স্পেসিফাইড ব্যাংকার নট এক্সপ্রেস টু বি পেয়েবল আদারওয়াইজ দ্যান ডিমান্ড। অর্থাৎ চেক হলো একটি বিনিময় বিল যা কোনো নির্দিষ্ট ব্যাংকের উপর কাটা হয় এবং দাবি ছাড়া পরিশোধ করা হয় না। এটা চেকের বৈশিষ্ট্য। একটা একটি চেক যথার্থ প্রদানের জন্য যোগ্য হতে হলে তার মধ্যে নিম্নরূপ বৈশিষ্ট্য থাকতে হবে। 1. লিখিত আদেশ। টাকা প্রদানের জন্য হিসাব ধারক একটা লিখিত আদেশ বা চেক আদেশ হলো চেক। মৌখিক আদেশ কখনো গ্রহণযোগ্য হবে না। 2. শর্তহীন আদেশ। চেক কখনো শর্তযুক্ত হবে না। চেকে কোনো শর্তযুক্ত করলেও চেকের অর্থ প্রদান করা যাবে না। 3. ব্যাংকের উপর আদেশ।
ব্যাংক ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান চেক বই ইস্যু করতে পারে না। 4 স্বাক্ষর থাকতে হবে। 5 তারিখ, চেকে অবশ্যই তারিখ থাকতে হবে। 6 নির্দিষ্ট প্রাপক থাকতে হবে। 7 টাকার পরিমাণ লিখিত থাকতে হবে। 8 ছাপানো হতে হবে। 9 বিহিত মুদ্রায় পরিশোধ, চেকের অর্থ দেশীয় মুদ্রায় পরিশোধ করতে হবে। 10 চেকের পক্ষ, চেকের 3টা পক্ষ হতে হবে। আদেশটা আদিষ্ট প্রাপক। উপস্থাপন, চেকের টাকা পরিশোধের জন্য চেক অবশ্যই নিয়ম অনুযায়ী যথাসময় ব্যাংক উপস্থাপন করতে। এখন চেক এবং প্রমিসরি নোটের মধ্যে পার্থক্য। চেকের টাকা দেওয়ার জন্য ব্যাংকের উপর হিসাব ধারকের একটা আদেশ। প্রমিসরি নোট এটি টাকা দেওয়ার জন্য প্রস্তুতকারী একটা প্রতিজ্ঞা। চেক সার্বক্ষণিক লেনদেনের জন্য ব্যবহৃত হয়। প্রমিসরি নোট ঋণের লেনদেনের জন্য ব্যবহৃত হয়। চেকে 3টি পক্ষ জড়িত, যেমন আদেশটা আদিষ্ট প্রাপক। প্রমিসরি নোটেতে 2টা পক্ষ প্রস্তুত থাকে, একটা প্রস্তুতকারী আর একটা প্রাপক। এখন আমরা জানব কি কি কারণে ব্যাংকের পক্ষে চেকের টাকা পরিশোধ করা যায় না। 1 চেকের টাকা পরিশোধ বন্ধ রাখার নোটিশ থাকলে। 2 গ্রাহকের মৃত্যুর সংবাদ পেলে। 3 মানসিক মস্তিষ্ক বিকৃতির সংবাদ পেলে। 4 দেউলিয়ার সংবাদ হস্তগত হলে। 5 কোম্পানি গ্রাহকের ক্ষেত্রে কারবার বিলুপ্তির নোটিশ আসলে। 6 ট্রাস্ট হিসাব হলে, যদি ব্যাংক বুঝতে পারে গ্রাহক বিশ্বাস ভঙ্গ করার পায়তারা করেছে, সেক্ষেত্রে হিসাব বন্ধ রাখতে পারে। 7 গার্নিশি আদেশ পেলে। প্রশ্ন, গুড ফর পেমেন্ট কিন্তু অ্যাকাউন্ট হোল্ডার মারা গেলে কি করা যায়? গুড ফর পেমেন্ট, চেক সাধারণত অবস্থায় থাকলে বা হিসাবে ব্যালেন্স থাকলে চেকটি যথারীত পেমেন্ট হবে। যদি হিসাবকারী মারা যায়, এই খবর ব্যাংকের গোচরীভূত হয়, তখন ওই হিসাবের যাবতীয় লেনদেন বন্ধ থাকবে। গুড ফর পেমেন্ট হলো চেকটি পেমেন্ট হবে না, মৃত্যু ব্যক্তির সমস্ত চুক্তি বাতিল বলে গণ্য হবে। এখন আমরা জানব পোস্ট ডেট চেকটা কি। ভবিষ্যৎ তারিখ সম্বলিত চেক। ব্যাংক ভবিষ্যৎ তারিখ সম্বলিত চেকের অর্থ প্রদান করতে পারে না, কারণ চেকের প্রস্তুতকারক ব্যাংকের ওই ক্ষমতা প্রদান করেনি। এন্টিডেট চেক, যখন কোনো চেকের তারিখ চেক বই ইস্যুর তারিখের পূর্বের তারিখ হয়, এরূপ চেককে এন্টিডেট চেক বলে। এটি কোনো বাতিল চেক নয়, তবে 6 মাসের বেশি পূর্বের তারিখ বিশিষ্ট চেক হলে তা ব্যাংক গ্রহণ করবে না। স্টেট চেক, মেয়াদোত্তীর্ণ চেক। কোনো চেক 6 মাসের বেশি সময় সার্কুলেশনে থাকলে তাকে ব্যাংকিং নিয়মে স্টেট বা বাড়ি চেক বলে। পেমেন্ট ইন ডিউ কোর্স, যথাবিহিত পরিশোধ। পেমেন্ট ইন ডিউ কোর্স, যথাবিহিত পরিশোধ বলতে বোঝায় সরল বিশ্বাসে সতর্কতার সহিত এমন কোনো ব্যক্তিকে কোনো হস্তান্তরযোগ্য দলিলের মূল্য পরিশোধ করা যার মালিকানায় কোনো ত্রুটি থাকার যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। হোল্ডার ইন ডিউ কোর্স, যথাবিহিত ধারক। যদি কোনো ব্যক্তি সরল বিশ্বাসে উপযুক্ত মূল্যের বিনিময়ে মেয়াদোত্তীর্ণ হওয়ার পূর্বে কোনো হস্তান্তরযোগ্য দলিল এমন কারো কাছ থেকে গ্রহণ করেন যার মালিকানায় সন্দেহের কোনো কারণ নেই, তবে এমন গ্রহীতাকে যথাবিহিত ধারক বা হোল্ডার ইন ডিউ কোর্স বলে। ব্যাংক ড্রাফট, এক ব্যাংক কর্তৃক অন্য ব্যাংকের উপর বা একই ব্যাংকের এক শাখা কর্তৃক অন্য এক শাখার উপর নির্দিষ্ট পরিমাণ অর্থ কোনো নির্দিষ্ট ব্যক্তিকে চাহিদা মাত্র প্রদান করার জন্য যে শর্তহীন আদেশ দেওয়া হয় তাকে ডিমান্ড ড্রাফট বা ডিডি বা ব্যাংক ড্রাফট বলে। চেক। প্রশ্ন, চেক ও ড্রাফটের মধ্যে পার্থক্য। উত্তর, চেকের ক্ষেত্রে বাহক চেক হতে পারে, কিন্তু ড্রাফটের ক্ষেত্রে বাহক ড্রাফট হয় না। প্রশ্ন, চেকের অর্থ কেবল হিসাব ধারকের হিসাবে টাকা থাকলেই প্রদয় হয়, কিন্তু ড্রাফটের বেলায় তা নয়। চেক প্রস্তুতকারক হচ্ছেন গ্রাহক, কিন্তু ড্রাফট প্রস্তুতকার্য হচ্ছে ব্যাংক। পেমেন্ট অর্ডার। পেমেন্ট অর্ডারটা কি? পেমেন্ট অর্ডার হলো একই ব্যাংকের একই শাখার উপর নির্দিষ্ট পরিমাণ অর্থ
কোনো নির্দিষ্ট ব্যক্তিকে চাহিদা মাত্র প্রদান করার জন্য আদেশ করা। পেমেন্ট অর্ডার ইস্যু ও পেমেন্ট একই শাখা করে থাকে। ড্রাফট ও পেমেন্ট অর্ডারের মধ্যে পার্থক্য কী? ড্রাফট ও পেমেন্ট অর্ডারের মধ্যে পার্থক্য কী? ব্যাংক ড্রাফটের ক্ষেত্রে ব্যাংকের এক শাখা অন্য শাখার উপর নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের আদেশ দেয়, কিন্তু পেমেন্ট অর্ডারের ক্ষেত্রে ব্যাংক তার নিজের উপরই নিজে আদেশ দেয়। 2. ব্যাংক ড্রাফট হস্তান্তরযোগ্য দলিল, কিন্তু পেমেন্ট অর্ডার হস্তান্তরযোগ্য দলিল নয়। আমরা এখন জানব বিল অফ এক্সচেঞ্জ এবং প্রমিসরি নোটের মধ্যে পার্থক্য কী। উত্তর, বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে অর্থ প্রদানের একটা আদেশ সম্মিলিত দলিল। প্রমিসরি নোট হচ্ছে অর্থ পরিশোধের জন্য একটি অঙ্গীকার। আর বিল অফ এক্সচেঞ্জের 4টি পক্ষ থাকে, যেমন আদেশটা আদিষ্ট স্বীকৃতকারী ও প্রাপক। আর প্রমিসরি নোটের 2টো পক্ষ থাকে, একটা হলো অঙ্গীকারকারী ও প্রাপক। 4 নম্বর, বিল অফ এক্সচেঞ্জ মেয়াদোত্তীর্ণে পরিশোধের জন্য উপস্থাপন করতে হয়। প্রমিসরি নোট পরিশোধের জন্য উপস্থাপনের প্রয়োজন হয় না। এখন আমরা জানব বিল অফ এক্সচেঞ্জ সম্পর্কে। হোয়াট ইজ বিল অফ এক্সচেঞ্জ? কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বা তার নির্দেশে অন্য কোনো ব্যক্তিকে অথবা এর বাহককে নির্দিষ্ট পরিমাণ অর্থ চাহিদা মাত্র বা ভবিষ্যতে কোনো তারিখে প্রদান করার জন্য আদিষ্টের উপর আদিষ্টার স্বাক্ষরযুক্ত শর্তের আদেশকে বিল অফ এক্সচেঞ্জ বলে। বিল অফ লেডিং, জাহাজি দলিল। জাহাজের মালিক বা ক্যাপ্টেন বা অন্য কোনো প্রতিনিধি পরিবহনের জন্য মালামাল বুঝে পাওয়ার পর যে রসিদ ইস্যু করেন তাকে জাহাজি রসিদ বলে। বিল অফ এন্ট্রি। হোয়াট ইজ বিল অফ এন্ট্রি? আমদানিকৃত পণ্য নিয়ে জাহাজ বন্দরে এসে পৌঁছলে আমদানিকারী ও তার প্রতিনিধি জাহাজে তার পক্ষ রয়েছে এই মর্মে একটি ঘোষণা দিলে শুল্ক কর্তৃপক্ষের নিকট যে ঘোষণাপত্র বা বিবরণী দাখিল করে তাকে আগামপত্র বা বিল অফ এন্ট্রি বলে। ইন্ডোর্সমেন্ট। হোয়াট ইজ ইন্ডোর্সমেন্ট? ইংরেজিতে ইন্ডোর্সমেন্ট শব্দটি ল্যাটিন শব্দ ইন্ডোসাম থেকে নেওয়া হয়েছে, যার ল্যাটিন শব্দ ইন অর্থ উপরে আর ডোরসাম অর্থ পিছনে, অর্থাৎ অনুমোদন কোনো দলিলের পিছনে করতে হবে। কোনো চেক বা বিনিময় বিলের ধারক তার প্রতিনিধি কর্তৃক হস্তান্তরের উদ্দেশ্যে উহার পিঠে স্বাক্ষর করাকে ইন্ডোর্সমেন্ট অনুমোদন বলে। বিভিন্ন ধরনের ইন্ডোর্সমেন্ট। 1 নম্বরে হলো ফাঁকা অনুমোদন, বিশেষ অনুমোদন, আংশিক অনুমোদন, সীমিত অনুমোদন, শর্ত সাপেক্ষে অনুমোদন, যেমন মাল আসার পর পরিশোধ করুন। ব্যাংকের অনুমোদন, আদায়কারী ব্যাংকের অনুকূলে অনুমোদন। প্রশ্ন, আদায়কারী ব্যাংকের দায় দায়িত্ব কী? উত্তর, চেক, বিল এবং অন্যান্য হস্তান্তরযোগ্য দলিল পত্রাদির অর্থ যেমন ব্যাংক পক্ষে বা কোনো গ্রাহকের পক্ষে আদায় করে তখন তারে আদায়কারী ব্যাংক বলে। আদায়কারী ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসাবে কাজ করে। আদায় ব্যাংকের দায়িত্ব কর্তব্য নিম্নরূপ: 1. চেকের বাহ্যিক পরীক্ষা করা, যেমন প্রাপকের নাম, ব্যাংক ঠিকানা, তারিখ, টাকা পরিমাণ ও অঙ্ক ও কথায়। পরিশোধকারী ব্যাংকের নিকট চেক প্রেরণ। চেক আদায়ের ক্ষেত্রে আদায়কারী ব্যাংক যথাসময়ে উহা পরিশোধকারী ব্যাংকের নিকট পাঠাতে হবে। অন্যথায় যদি চেক পাঠাতে দেরি হয় তাতে কোনো ত্রুটি ধরা পড়লে আদায়কারী ব্যাংকার দায়ী হবে। গ্রাহকের প্রতিনিধি হিসাবে কাজ করা। চেক রেজিস্ট্রি হলে তা যথাসময়ে গ্রাহককে জানানো। চেকের এন্ডোর্সমেন্ট পরীক্ষা করা। কখন আদায়কারী ব্যাংক কোনো আইনগত নিরাপত্তা পায় না? প্রশ্ন, কখন আদায়কারী ব্যাংক কোনো আইনগত নিরাপত্তা পায় না? 1. এজন্য ব্যাংকারকে কর্তব্য অবহেলার জন্য দায়ী করা যাবে। 1. হিসাব খোলার সময় যথাসময় পরিস্থিতি না নিলে, চেক এন্ডোর্সের ক্ষেত্রে কোনো ত্রুটি অনিয়ম থাকলে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নামের কোনো চেক ব্যক্তিগত হিসাবে আদায় করলে ব্যাংকারকে দায়ী করা যাবে। কোনো প্রতিষ্ঠানের নামে প্রদত্ত চেক যদি ওই প্রতিষ্ঠানের কোনো কর্মচারীর ব্যক্তিগত নামে আদায় করলে ব্যাংকারকে দায়ী করা যাবে। দাগ কাটা কোনো চেকের অর্থ অন্য হিসাব আদায় করলে ব্যাংকার দায়ী হবেন।
অন্য গ্রাহকের চেক আদায়ের ক্ষেত্রে সুষ্ঠুভাবে তদন্ত না করলে ব্যাংকার দায়ী হবে। পেইং বা প্রদানকারী ব্যাংকের দায়িত্ব কী? প্রদানকারী ব্যাংক বলতে চেক, বিল ও অন্যান্য দলিল পত্রাদির অর্থ গ্রাহকের নির্দেশ অনুসারে তার নিজের পক্ষে বা গ্রাহকের পক্ষে প্রদান করাকে বোঝায়। পেইং ব্যাংকের দায়িত্ব কর্তব্য নিম্নরূপ: 1. ড্রয়িং স্বাক্ষর পরীক্ষাকরণ। 2. নির্দিষ্ট অঙ্কের সীমার বাইরে চেক কাটা হলে। 3. চেকের অর্থ প্রদানের বিপক্ষে কোনো নোটিশ থাকলে। ক. গ্রাহক কর্তৃক অর্থ বন্ধের নির্দেশ রয়েছে কিনা। খ. চেকের বাহ্যিক ঠিক আছে কিনা। গ্রাহক ইতিমধ্যে দেউলিয়া বা মারা গিয়েছে কিনা। বিলুপ্ত সংক্রান্ত নোটিশ পেয়েছে কিনা। কোর্ট কর্তৃক কোনো নোটিশ পেয়েছে কিনা। স্টেল চেক কিনা ইত্যাদি বিষয়ে প্রদানকারী ব্যাংকের জানা দরকার। আমরা এখন জানব সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও সম্পর্কে। প্রত্যেক ব্যাংক তার চলতি ও মেয়াদি জমার 6% বাংলাদেশ ব্যাংকের কাছে ক্যাশ আকারে রাখতে হয়। ইহাই আমরা সিআরআর হিসাবে জানি। এসএলআর, স্ট্যাটিউটরি লিকুইডিটি রিজার্ভ। প্রত্যেক ব্যাংক তার মেয়াদি ও চাহিদামাত্র দায়ের 18% তরল সম্পদ সংরক্ষণ করবে, যার মধ্যে 5% সিআরআর, অবশিষ্ট 13% কোনো সিকিউরিটি পেপারের মাধ্যমে নিজের কাছে বা বাংলাদেশ ব্যাংকে অথবা বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসাবে সোনালী ব্যাংকের কাছে জমা রাখবে। তবে ইসলামী ব্যাংক যেহেতু সুদভিত্তিক কোনো সিকিউরিটি পেপার ক্রয় করে না, সেহেতু সে 18%-এর পরিবর্তে 10% ক্যাশ আকারে রাখবে। অর্থাৎ সিআরআর 6%-এর সাথে আরও 5% সহ মোট 11% ফান্ড ক্যাশ আকারে সংরক্ষণ করবে। কোনো পরামর্শ থাকলে আমাকে জানাবেন। আমি আপনাদের জন্য ব্যাংকিং ডিপ্লোমা বিষয়ে নতুন নতুন লেকচার তৈরি করব। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।